গল্প চিরকুট, লেখায় নুসরাত জাহান নিটু। রাজ রহমান বাবার একমাত্র ছেলে, কিন্তু বাবার সাথে কথা বলে না রাজ। খুবই জেদি ছেলে রাজ। রাজের মাকে নিয়ে পরে কথা বলবো, আগে রাজকে জেনে আসি। মাত্র কলেজে পা পড়েছে। নতুন কলেজ, নতুন শহর। আগে তারা ঢাকায় থাকতো, এখন রাজশাহী থাকে। তবে তাদের গ্রামের বাড়ি রাজশাহী বা ঢাকা নয়। চলুন শুরু করি। আজ রাজের কলেজে প্রথম দিন। রাজের বাবা রাজের জন্য নতুন বাইক কিনে বাইরে রেখেছে। ছেলের ছোট থেকে স্বপ্ন সে কলেজে উঠে তার বাবার থেকে বাইক কিনে নিবে। রাজের বাবা সজীব রহমান একজন নামি দামি ব্যারিস্টার। ছেলের আবদার ভুলে যাননি। খাবার টেবিলে চাবিটা দিয়ে বললেন, বাইরে বাইক রাখা আছে, বাবা নিয়ে যাস। রাজ রাগী গলায় বলে উঠল, কোনো দরকার নেই, আমি অটোতে চলে যাব। শুধু আমার মাসিক খরচটা দিতে ভুলবেন না। রেগে গিয়ে রাজের বাবা বলে উঠল, নিজের খরচ নিজে চালিয়ে নাও, আমার কোনো কিছুই তো তোমার পছন্দ না। রাজ ওর বাবার কোনো কথাই না শুনে নিজের মতো করে চলে গেল। কলেজের প্রথম দিন ভালোই কাটল রাজের। রাজ পড়াশোনায় ছোট থেকেই অনেক ভালো। দেখতেও সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট, ইন্টেলিজেন্ট। এক কথায় অলরাউন্ডার। রাজ কলেজের জুনিয়র থেকে সিনিয়র সবার ক্রাশ, কিন্তু তার কাউকেই পছন্দ না। সে যে কেমন মেয়ে পছন্দ করে আল্লাহ জানে। ইয়ার চেঞ্জের আগে একটা প্রি টেস্ট এক্সাম হলো, যেখানে হায়েস্ট মার্ক রাজের। স্যার ম্যাডাম সবার খুব পছন্দের ছাত্র হয়ে গেল রাজ। কলেজের প্রফেসর রাজের বাবার ক্লোজ ফ্রেন্ড। এখানে অ্যাডমিটটাও ওনার জন্যই করানো। রাজ ওর বাবার সাথে থাকে না, কথাও বলে না। দিন দিন একগুঁয়ে হয়ে যাচ্ছিল, তাই পরিবেশ পরিবর্তন করতে রাজশাহী আসা। আরও একটা কারণ আছে এর পিছনে। সবাই আড্ডা দিচ্ছিল, হঠাৎ একটা মেয়ে এসে সবার সামনে রাজকে প্রপোজ করে। রাজের হাসি খুশি মুখটা কেমন বদলে যায়। ছোট থেকেই রাজ মেয়েদের দেখতে পারে না, হয়তো মেয়েতে ওর অ্যালার্জি আছে। রাজ কিছু না বলেই চলে যায় ওখান থেকে। মেয়েটার নাম প্রীতি। প্রীতি মেয়ে হিসেবে অনেক ভালো একটি মেয়ে। প্রীতি অনেক পাগলামো শুরু করে রাজকে নিয়ে, হয়তো সত্যিই খুব ভালোবেসে ফেলেছে। মন থেকে ভালো না বাসলে রাজের জন্য পাগলামিটা আসতো না। এতদিন সব ছেলেরা প্রীতির পিছে পড়ে থাকতো, আর আজ প্রীতিকারও পিছে ছুটছে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। দিন দিন ব্যাপারটা ফ্যামিলি অবধি চলে যায়। রাজ জানতে পারে প্রীতি যেমন তেমন মেয়ে নয়, তারই কলেজের প্রফেসরের মেয়ে। প্রফেসর রাজকে তাদের বাসায় ডেকে পাঠায়। রাজের ফ্রেন্ড জীবন ওকে বলে যে, রেগে না গিয়ে স্যারকে ভালো করে বুঝাবি, তাহলেই বুঝবে, স্যার অনেক ভালো মানুষ। রাজও ভীষণ ভয় পাচ্ছিল, না চাইতেও জড়ায় গেছে ব্যাপারটার মধ্যে। রাজ তাদের বাসায় গেল, গিয়ে তো রাজ পুরোই অবাক, সাথে ভয়টাও বেশি পাচ্ছে এখন। কারণ ওখানে ওর বাবা ছিল। রাজ ভাবল ব্যাপারটা ওর বাবা অবধি চলে গেছে হয়তো। রাজ ওর বাবার সাথে কমফর্ট না। রাজের বাবা ব্যাপারটা জানতে পেরেছে ভেবে রাজের খুব অস্বস্তি হচ্ছে। প্রফেসর জিহাদ খান রাজকে ডেকে পাশে বসায় আর বুঝিয়ে বলে যে, আমার মেয়েটা একটু অমনি বাবা, তুমি কিছু মনে করো না। প্রীতিকেও সুন্দর করে বুঝায় জিহাদ খান। কথায় কথায় রাজ জানতে পারে যে তার বাবা আর প্রীতির বাবা ফ্রেন্ড। বিরাট একটা ঝামেলা থেকে মুক্তি পেল রাজ। এর আগে যে এমন হয়নি তেমনটা না, কিন্তু এত সিরিয়াস কিছু এর আগে সত্যি হয়নি। অনেক মেয়ে রাজকে পছন্দ করেছে আগেও, কিন্তু বাড়ি অবধি জানায়নি কখনো ব্যাপারটা। পরের দিন রাজ কলেজ যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে কে যেন ডাকছে ভেবে রাজ পিছনে তাকালো, দেখে প্রীতি। প্রীতি বাইক নিয়ে কলেজ যায়। বাইক থামিয়ে রাজকে বাইকে উঠতে বলল, কিন্তু রাজ উঠল না। রাজ মেয়েদের পছন্দ করে না। রাজ কখনো মায়ের ভালোবাসা পায়নি, তাই তার মেয়েদের প্রতি দুর্বলতা কম। কিন্তু রাজ তার মাকে অসম্ভব ভালোবেসে।
রাজকে অনেক জোরাজুরি করেও রাজি করাতে না পেরে প্রীতি চলে গেল। কলেজে ঢুকেই রাজ সোজাসুজি ক্লাসে গেল। কিছুদিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা, তাই রাজ এখন পড়াশোনা ছাড়া কিছুই ভাবছে না। ব্রেক টাইমে রাজ লাইব্রেরি গেল একটা বই নিতে। একটা মেয়ে খুব জোরে দৌড়াতে দৌড়াতে আসছিল প্রিন্সিপাল স্যারের রুমের দিকে। হুট করে রাজও বের হয় লাইব্রেরি থেকে। সামনাসামনি ধাক্কায় একজন আরেকজনের উপরে পড়ে যায়। রাজ এই প্রথম কোনো মেয়েকে ছুঁল, তাও নিজের ইচ্ছায় না। রাজ মেয়েটার উপর খুব রেগে যায়, কিন্তু মেয়েটার সেই দিকে কোনো চিন্তায় নেই যে তার গায়ের উপর একটা ছেলে পড়ে গেছিল। কি আজব মেয়ে! সবাই তাকিয়ে দেখছিল, যেই রাজকে ছোঁয়ার ইচ্ছা কলেজের প্রতিটা নারীর, সেই রাজ তার গায়ের উপর পড়ার পরও মেয়েটা একবার ঘুরে দেখল না। রাজও অবাক হলো। মেয়েটা অ্যাসিস্ট্যান্ট স্যারের পিছে পিছে দৌড়াচ্ছিল। তিনি বলছে সে ইয়ার চেঞ্জ পরীক্ষায় বসতে পারবে না। মেয়েটি প্রি টেস্ট দেয়নি, ক্লাসও করেনি। মেয়েটা প্রিন্সিপাল স্যারের রুমে ঢোকার অনুমতি চাইলে স্যার তাকে ভিতরে আসার অনুমতি দেয়। তারপর মেয়েটা আর কি বলবে, অ্যাসিস্ট্যান্ট স্যার প্রিন্সিপালকে সব খুলে বলা শুরু করে। সব শুনে প্রিন্সিপাল স্যার মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটা রুহি। প্রিন্সিপাল, তুমি এতদিন ক্লাস করনি কেন? প্রি টেস্টও তো দাওনি। রুহি, স্যার আমার মা খুব অসুস্থ ছিল, আমি ভর্তি হওয়ার পরের দিনই মাকে হসপিটালে ভর্তি করাতে হয়। আমি স্যারকে কল করছিলাম, উনি তখন বললেন ঠিক আছে সমস্যা নেই, তোমার মায়ের রিপোর্টগুলো শুধু সাথে এনো। এটা বলেছিলেন, কিন্তু উনি এখন আর আমায় ইয়ার চেঞ্জে বসতে দিতে চাচ্ছেন না। স্যার, আমার মায়ের অনেক স্বপ্ন আমায় নিয়ে, আর এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নেই। আমি কথা দিচ্ছি স্যার আর ক্লাস মিস দিব না, গেলেও ছুটি নিয়ে যাব। প্রিন্সিপাল তপন স্যার, রুহি আপনাকে কল করেছিল? তপন স্যার, জি স্যার। প্রিন্সিপাল, তাহলে আপনি ওকে পরীক্ষায় বসতে দিবেন না, কেন বলেছেন? তপন স্যার, কিন্তু স্যার ও তো প্রি টেস্ট। তপন স্যারকে আর কিছু বলতে দিলেন না প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল, আপনি জানেন যে প্রি টেস্টের কোনো মূল্য নেই, ইয়ার চেঞ্জটাই আসল। তবুও বোকার মতো এই কাজটা কেন করতে চাচ্ছিলেন তপন স্যার? মেয়ের সবকিছুর রেজাল্ট অনেক ভালো। প্রিন্সিপাল স্যার রুহির সার্টিফিকেটগুলো অনেক মনোযোগ দিয়ে দেখে। প্রিন্সিপাল, রুহি তুমি পরীক্ষায় বসবে, আমি বলছি। তোমার কাগজ পাতি আর ফিটা জমা দিয়ে আসো, যাও। তপন স্যার, কিন্তু স্যার ও একদিনও ক্লাস করেনি, ওকে আপনি কিভাবে? প্রিন্সিপাল, তপন স্যার, অনেক শিক্ষার্থী ক্লাস করেও কনফিডেন্স পাচ্ছে না পরীক্ষা বসা নিয়ে, আর ও ক্লাস না করেও পরীক্ষা দিতে চাচ্ছে। ইয়ার চেঞ্জ রেজাল্ট খারাপ করলেও ও আমাদের কলেজের জন্য ভালো কিছু করবে, সেটা আমি ওর কনফিডেন্স দেখেই বুঝতে পেরেছি। আপনি এর দ্বিমত না করে ওর পরীক্ষার ব্যবস্থা করুন। রুহি ফি জমা দিতে অফিস রুমের দিকেই যাচ্ছিল। সবাই রুহিকে নিয়ে হাসাহাসি করছে, বলাবলি করছে যে মেয়ে ক্লাসই করে নিশে নাকি পরীক্ষার জন্য এত কিছু করল। আমি হলে মান সম্মানের কথা ভেবে হলেও পরীক্ষা দিতাম না বাবা। রুহি ওদের কথায় কান দিল না, কারণ রুহির মা বলে পিছু লোকে যাই বলুক সে সব কানে না নিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। যারা পিছু কথা বলে তারা আমাদের ভালোই করে, নিজের জেদটাকে বাড়িয়ে দেয়। রুহি ফি জমা দিয়ে রসিদ নিয়ে বের হতেই দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রুহি ভাবল, মেয়েটি হয়তো যাতা শোনাবে। রুহি কিছু না বলেই চলে যেতে লাগল। পিছন থেকে মেয়েটি ডাকল, এই মেয়ে দাঁড়াও। আমি দিশা, খারাপ কিছু বলতে আসিনি বাকিদের মতো। দিশা রুহিকে ডিরেক্ট বলল, তুমি আমার ফ্রেন্ড হবে? রুহি, আমি আজ কলেজে নতুন, তাছাড়া সবাই তো নিন্দা করছে আমায় নিয়ে। কোন বিশ্বাসে ফ্রেন্ড হব? দিশা যেন ছোটবেলায় আমাকেও অনেকে অনেক কিছু বলতো। সবার সাথে মিশতে ভালোবাসতাম, কিন্তু ওরা আমায় খেলতে নিত না। তারপর থেকে একা থাকতে শিখে গেছি। কিন্তু আমার সামনে আমার মতন হতে কাউকে দেখতে পারবো না। বাকিটা তোমার ইচ্ছা। রুহি সরল মনের মানুষ, বেশি কিছু না বলেই হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি রুহি।
দিশা, তা তুমি একদিনও ক্লাস করনি? পরীক্ষাতে বসবে কিভাবে? রুহি, আসলে আমি যে দিন ভর্তি হই সেদিনই সিলেবাসটা নিয়ে গেছিলাম। আমার এক বড় আপুর থেকে বুক লিস্ট নিয়ে বই সবগুলাই কিনে নিয়েছিলাম। মায়ের সাথে হসপিটালে টুকটাক পড়েছি আমি। বাকিটা আল্লাহর ভরসা। দিশা কিছু নোটস দিয়ে রুহিকে বলে, এগুলা আমার নোটস। পরীক্ষার আরও কিছুদিন সময় আছে, তুমি নিয়ে যেতে পারো, কিন্তু কাল সকালে আমার প্রাইভেট আছে, 10টায় ছুটি। কালই দিয়ে দিও, ফটোকপি করে। রুহি নোটসগুলা নিল। রুহি, থ্যাঙ্কস দিশা। প্রথম দিনই তোমার মতো ফ্রেন্ড পাবো ভাবিনি। দিশা, আজ আসি রে, অনেক লেট হয়ে গেছে। ফিরতে দেরি হলে ভাইয়া বকবে। রুহি, আল্লাহ হাফেজ। দিশা চলে গেল। রুহি নিজের মতো হাঁটছে, হঠাৎ সামনে থেকে এসে একটা বাইক থামিয়ে দেয়। বাইকে ছিল প্রীতি। প্রীতি, আজ তোর প্রথম দিন কলেজে, তাও আমি যাকে ভালোবাসি তার গায়ের উপরই পড়তে হলো তোকে? কত ভালো হলে নতুন কারো সাথে তুই তোকারি করতে পারে। রুহি, আমি আমি কখন কারো গায়ে পড়লাম? প্রীতি রেগে গিয়ে, দেখ, একদম নেকামো করবি না। রাজ শুধু আমার, এটা পুরো কলেজ জানে। রুহি, আবার এই রাজটাকে? প্রীতি তো তেলে বেগুনে জ্বলছে আর ফুলছে। প্রীতি, প্রিন্সিপালের রুমে যেতে ধাক্কা খেলি মনে নেই। রুহি, ওহো, খেয়ালই ছিল না। ওটা কি কোনো ছেলে ছিল? আর তাছাড়া আমি ওর গায়ে পড়িনি, ও আমার গায়ে পড়েছিল। প্রীতিরাজ অমন ছেলেই না, তুই দৌড়াতে দৌড়াতে আসছিলি। রুহি, ওহো, সো সরি। তোমার ভালোবাসাকে আমি দেখিও নাই, আমি তো উঠেই চলে গেছি। দেখার সুযোগই পাইনি। মনে হচ্ছে আরেকবার গায়ে পড়তে হবে তোমার ভালো বাসাকে দেখতে। প্রীতি, এই মেয়ে আমিকে তুই জানিস না। রাজ শুধু আমার, মানে আমার। ওর দিকে আর কখনো চোখ তুলে তাকালে তোর চোখ দুটো উকড়ে ফেলে দিব একদম। রুহি, আজব মেয়ে তো তুমি। আমি তো মজা করছিলাম। তাছাড়া অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই, তাই নিশ্চিত থাকতে পারো। প্রীতিও তো কিছু বুঝি না, রাজ শুধু আমার। তুই রাজের আশেপাশেও ঘোরাঘুরি করবি না, বেশ। এর মধ্যে প্রিন্সিপাল জিহাদ খান গাড়ি নিয়ে আসেন। গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করেন কি হয়েছে। প্রীতি কিছু না বলেই চলে যায়। রুহিও স্যারকে সালাম দিয়ে চলে যেতে লাগে। প্রিন্সিপাল রুহিকে গাড়িতে উঠতে বলে। রুহি না করার পরও জোর করেন জিহাদ খান, তাই রুহি গাড়িতে উঠতে বাধ্য হয়। গাড়িতে জিহাদ খান রুহিকে ওর বাবার কথা জিজ্ঞেস করে। জিহাদ খান, তোমার বাবা মৃত? রুহি, জি স্যার। জিহাদ খান, তোমার মা কি করে? রুহি, আমার একজন সরকারি ডক্টর। জিহাদ খান, কিন্তু সার্টিফিকেটে তো। জিহাদ খানকে কথাটা শেষ করতে দেয় না রুহি। রুহি ড্রাইভারকে বলে, ওর বাড়ি এসে গেছে, গাড়ি থামান। জিহাদ খান জিজ্ঞেস করল, কোনটা তোমার বাড়ি? রুহি, এই গলি দিয়ে আর একটু সামনে। জিহাদ খান, নামিয়ে দিয়ে আসতাম। রুহি, থ্যাঙ্কস স্যার। বাকিটা আমি যেতে পারবো। রুহির ফুল অনেক পছন্দ। রুহির রাজশাহী আসার খুব বেশি দিন হয়নি। ওরা যে বাসায় ভাড়া থাকে সেটার বেকনিতে রুহির একটা ছোট্ট বাগান আছে। রুহির নিজের বাড়িতে বিরাট ফুলের বাগান আছে, কিন্তু রুহির এই ছোট্ট বাগানটাই অনেক সুন্দর। রুহি বড় বেলকনি দেখেই রুম পছন্দ করে বাসায় উঠছে। রুহি গাছগুলো দেখে ফ্রেশ হয়ে নিল। শাহিনী বেগম, রুহির মা। শাহিনী বেগম বাড়িতে নেই, অসুস্থ শরীর নিয়েও হসপিটাল গেছে। তার কাছে তার পেশেন্ট আগে। রুহি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল দিশার দেওয়া নোটগুলো ফটোকপি করতে। ফটোকপি করে বের হয়ে আসতেই রাস্তা আটকে দাঁড়ালো একটা হ্যান্ডসাম ছেলে। রুহি রাস্তা পুরোটাই পড়ে আছে, দেখে চলতে পারে না। ছেলেটা খিলখিল করে হেসে, রাস্তা যে দেখে চলতে হয় সেটা তো জানাই আছে দেখছি, তাহলে আমায় ফেলে দিলি কেন তখন? রুহি, আজব লোক তো আপনি, আমি কখন কাউকে ফেলে দিলাম?
ছেলেটা এই মেয়ে মিথ্যা বলবা না, একদম মিথ্যা কথা আমার একদম সহ্য হয় না। রুহি রাস্তা ছেড়ে কথা বলুন। জীবন রাজ ঝামেলা করিস না তো চল। রাজ আরে তখন ফেলে দিয়ে অস্বীকার করছে, কত বড় ফালতু মেয়ে ভাব তুই। রুহি ওহো, আপনি সেই মহামান্য রাজ। আসসালামু আলাইকুম রাজ সাহেব। বিরাট বড় ভুল করে ফেলেছি, কিন্তু ক্ষমা চাচ্ছি না, কারণ ভুলটা আপনারও ছিল। তাছাড়া মানুষের বয়ফ্রেন্ডের উপর আমার কোনো লোভ নেই। রাজ ওয়েট, কে, কার বয়ফ্রেন্ড? রুহি কেন আপনি? রুহির কথা শুনে রাজ আর জীবন হাসি থামাতেই পারছিল না। জীবন যে ছেলের কোনো মেয়েকেই ভালো লাগে না, তার গার্লফ্রেন্ডের কথা বলছো তুমি, সোফানি। রাজ দ্বারা জীবন, আচ্ছা আমার গার্লফ্রেন্ডটাকে? রুহি কেন, প্রীতি। প্রীতির কথা শুনে রাজ আর জীবনের মুখটা শুকিয়ে গেল। রাজ ফিসফিস করে বলতে লাগল, মেয়েটা কি পিছু ছাড়বে না আমার? রুহি আবার বলা শুরু করল, রুহি বাবা রে বাবা, আমি তো না জেনেই পড়ছিলাম। জেনে শুনে পড়লে না জানি খুনি করে ফেলতো, কিভাবে সামলান আপনি? রাজ কিছুই বলল না। জীবন দেখো মেয়ে, তুমি নতুন তাই ভালো পরামর্শ দিচ্ছি, প্রীতির সাথে বেশি বাড়াবাড়ি করো না। চল রাজ। ওরা কিছু না বলেই চলে গেল। যাওয়ার সময় রুহির মা শাহিনী দুজনকেই খেয়াল করেন, কিন্তু রাজ আর জীবন দুজনে দুজনার সাথে কথা বলায় ব্যস্ত, তাই শাহিনী বেগমকে খেয়াল করে না। শাহিনী বেগম দূর থেকেই খেয়াল করে, ছেলে দুটো তার মেয়ের সাথেই কথা বলছিল। রুহি বাড়ি ঢুকেই টেবিলে বসে এক গ্লাস পানি হাতে নিয়ে ফিসফিস করে বলতে লাগল, এমন মেয়ের সাথে কেউ প্রেম করে, বাবা রে বাবা। আমি আমার জীবনে এমন মেয়ে কখনো দেখিনি। এর মধ্যেই শাহিনী বেগম চলে আসে, মেয়েকে জিজ্ঞেস করে একা একা কি ফিসফিস করছিস? রুহি আরে মা তেমন কিছু না। তুমি বসো তো, পানি খাও। শাহিনী তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস তাই না রে? রুহি মায়ের পায়ের কাছে বসল। রুহি আচ্ছা আমি কখনো তোমার থেকে কিছু লুকিয়েছি বলো? শাহিনী না। রুহি তাহলে এভাবে বলছো কেন? তারপর রুহি পুরো ঘটনাটা ওর মাকে খুলে বলে। শাহিনী যাক বাবা, প্রিন্সিপাল তাহলে কোনো বাধা দেয়নি। আজ তোর বাবা থাকলে তোর এত ঝামেলা হতো না। রুহি ওর বাবার কথা শুনেই উঠে যেতে লাগলো, কিন্তু শাহিনী মেয়েকে জড়িয়ে ধরে বলল, যে মানুষটা তোকে রাজরানীর মতো আগলে রাখত তার প্রতি এত রাগ রাখিস না মা। রুহি মা, তোমাকে কতবার বলেছি আমাকে উনার ব্যাপারে কিছু বলবা না। উনি আমার কাছে মৃত। শাহিনী আচ্ছা সেসব বাদ দে, মেয়েটার সাথে ঝামেলা করিস না, আর আমরা বাইরে থেকে আসছি তেমনভাবে কাউকে চিনিও না। কোনো ঝামেলা হইলে কি করব? এর মধ্যে বাড়িওয়ালা এসে জিজ্ঞেস করে, কিসের ঝামেলা শাহিনী আপা? শাহিনী আরে ভাই আপনি? আসুন আসুন, বসুন। রুহি আসসালামু আলাইকুম আঙ্কেল। বাড়িওয়ালা ওয়ালাইকুম আসসালাম মা। কেমন আছো? রুহি জি আলহামদুলিল্লাহ আঙ্কেল। আপনি কেমন আছেন? শাহিনী চা বানাতে রান্নাঘরে গেল। বাড়িওয়ালা কোনো সমস্যা হয়েছে কলেজে? রুহি না আঙ্কেল তেমন কিছুই না। আন্টি কেমন আছে আঙ্কেল? বাড়িওয়ালা আছে আলহামদুলিল্লাহ ভালো। তার রুহি মা, কোনো সমস্যা হলে অবশ্যই আমায় জানাবে কিন্তু। রুহি জি আঙ্কেল। বাড়িওয়ালা তোমার আন্টি বলেছিল তোমার থেকে কিছু ফুল গাছ লাগায় নিতে, আমাদের বেকনিতে। তোমার তো পরীক্ষা, সময় হবে মা? রুহি জি আঙ্কেল, আমার মনে আছে আন্টি বলেছিল আমায়। আজ বিকালে কিছু চারা আনবো। শাহিনী চা নিয়ে আসে। চা দিয়ে রুহিকে বলে ভাড়ার টাকাটা নিয়ে আসতে। রুহি ভাড়ার টাকাটা দেয়। আসলে বাড়িওয়ালা এই এলাকার চেয়ারম্যান, তাই কোনো সমস্যা হলে উনি সামলে নিবেন। রুহি আর শাহিনী দুজনই সরল সহজ। বাড়িওয়ালা আজ উঠি শাহিনী আপা। শাহিনী জি ভাই। আসিয়েন আবার। বাড়িওয়ালা চলে গেলে রুহি আর ওর মা ফ্রেশ হয়ে খেয়ে নেয়। খাওয়া শেষে দুজনই রেস্ট নেয়। রাজ বাড়িতে কখন ঢোকে কখন বের হয় ওর বাবা বোঝেও না,
জানেও না। রাজের বাবাই বাড়ির সব কাজ করে, রান্না থেকে শুরু করে সব কিছু। রাজের কাজ খাওয়া পড়া আর ঘুরে বেড়ানো। রাজ এটাও খোঁজ নেয় না যে ওর বাবা খেয়েছে কিনা। কিছুদিন থেকে রাজের বাবার শরীরটা ভালো নেই। রাজ তো খোঁজ খবরই নেয় না। বিকালে রুহি গেল নার্সারিতে কিছু চারা আনতে। একই নার্সারিতে রাজ প্রতিদিন আসে রজনীগন্ধা নিতে। রাজের গাছ ভালো না লাগলেও ফুলটা রাজের পছন্দের। রাজ আর জীবন রুহিকে দেখতে পেলেও রুহি ওদের দেখেনি। রাজ রুহির দিকে যেতে চায়, জীবন আটকে দিয়ে বলে দেখ পাবলিক প্লেসে ঝামেলা না করাই ভালো। তাই রাজ আর যায় না। রুহি সবগুলো গাছ নেওয়া শেষে রজনীগন্ধা গাছটা চায়। দোকানদার বলে তুমি এর আগেও এই গাছটা বেশ কয়েকটা নিয়ে গেছো মা। রুহি এই ফুলটা আমার অনেক পছন্দের, তাই আঙ্কেল। দোকানদার তোমার কি বাগান আছে? রুহি জি আঙ্কেল, আমার ফুল বাগান অনেক পছন্দ। রাজ ব্যাপারটা খেয়াল করে, রাজের হঠাৎ অন্য কিছু মনে পড়ে যায়। তাই রাজ ওখানে আর না দাঁড়িয়ে চলে যায়। রুহি চারাগুলো নিয়ে গিয়ে বাড়িওয়ালার বেকনিতে লাগিয়ে দিয়ে আসে। বাড়িওয়ালা আর বাড়িওয়ালি রুহিকে অনেক ভালোবাসে। নাস্তা না করে আসতে দিচ্ছিল না, তারপর রুহি নাস্তা করে তবেই আসে। পরের দিন কলেজ বন্ধ। রুহি 10টায় কলেজ গিয়ে দিশার নোটসগুলো দিয়ে আসে। রুহি এসে পড়তে বসে। রুহি পরীক্ষার আগে টাইম ধরে নিজেই বাড়িতে পরীক্ষা দেয়। রুহির মোটামুটি সব কমপ্লিট। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। কালো ছোট বর্গক্ষেত্র প্রথম পরীক্ষা বাংলা। সময় 10টা। রুহি 9:30টায় পৌঁছালো। সিট খুঁজে বসে পড়ল সিটে। 9:40-এ খাতা দিল। খাতায় নাম লিখে দাগ টানা শেষ রুহির। 10:00 প্রশ্ন দিল। সবাই প্রশ্ন না পড়তেই লেখা শুরু করে দিল। ক্লাসে গার্ড পড়ছে 2 জন স্যার। সবাই লেখা শুরু করলেও রুহি এখনো লেখা শুরু করেনি। সবাই রুহিকে দেখছে আর হাসছে। সবাই ভাবছে রুহি তো পড়াশোনাই করেনি। দিশা রুহিকে দেখে বেশ কষ্ট পেল। রুহি কোনো দিকে কান না দিয়ে শুধু প্রশ্ন দেখছে। ঠিক 10 মিনিট পর রুহি লেখা শুরু করল। এই যে শুরু করল। সবাই অবাক। সবাই 1 ঘন্টা পর বসে আছে। কেউ কারো থেকে শুনে নিচ্ছে, কেউ প্রশ্ন দেখছে, কারো গালে হাত। রাজ দিশার থেকে একটার উড় শুনে লেখা শুরু করল। রুহি নিজের মতো লিখছে। রুহিকে লিখতে দেখে স্যার ওর পাশে এসে দাঁড়ালো। লেখা দেখে স্যার অবাক, এত সুন্দর লেখা। জানো কম্পিউটার টাইপিং করা লেখা। কিছুক্ষণ পর লুজ নিল রুহি। বেশি সময় নেই, সবাই লিখছে। অনেকে দেখে দেখে লিখছে। ঠিক 10 মিনিট আগে রুহি লেখা থামিয়ে দিল। রিভিশন দিচ্ছে রুহি। একটায় খাতা জমা নিল স্যার। খাতা জমা দিয়ে বের হয়ে রুহি দিশার সাথে দেখা করল। রুহি কেমন হলো পরীক্ষা? দিশা মোটামুটি। কিন্তু তুমি শুরুতে বসেছিলে কেন? রুহি আমার মা বলে পরীক্ষা শুরুর আগে 10 মিনিট প্রশ্নটাকে ভালো করে পড়ে নিতে তারপর লিখতে, সেজন্য। কিন্তু সবাই তো আমায় নিয়ে মজা করছিল। দিশা সবার কথা বাদ দাও তো। আচ্ছা, তুমি আগে থাকতে কোথায়? রুহি টাঙ্গাইল, যমুনা সেতুর ওখানেই থাকতাম। দিশা ওখানেই তোমাদের স্থানীয় বাসা? রুহি না। দিশা তাহলে? রুহি বগুড়া, মুখ ফসকে বলে ফেলে, আরে ওসব বাদ দাও। তোমার পরের পরীক্ষার প্রস্তুতি কেমন? দিশা হ্যাঁ, ভালো। তোমার? রুহি আলহামদুলিল্লাহ ভালো। রাজ রুহি আর দিশার কথাগুলো পিছন থেকে শুনে ফেলে, ইচ্ছা করে শোনেনি। তখনই রাজকে ডাক দেয় প্রীতি। রুহি উফ, আবার এরা। বিরক্ত নিয়ে। আচ্ছা দিশা তুমি বলো। প্রেম করলে তোমার মতো মেয়ের সাথে করত? ওর মতো একটা সুন্দর ছেলে কিনা এইরকম একটা মেয়ের সাথে প্রেম করে? দিশা আরে ওরা তো। দিশার ভাইয়া কল করে। রুহির অজানা থেকে যায় যে রাজ আর প্রীতির কোনো সম্পর্কই নেই। একে একে সব পরীক্ষা শেষ হয়ে যায়।
রুহির ব্যবহার, আচার আচরণ সবার খুব পছন্দের হয়ে ওঠে। পরীক্ষায় রুহির থেকে অনেকেই অনেক হেল্প নেয়। রুহি স্যার ম্যাডামের অনেক পছন্দের হয়ে ওঠে। সব ছেলেরা রুহির পিছে পড়ে যায়। পরীক্ষা শেষে নতুনদের জন্য নবীনবরণ আয়োজন হয়। রুহিদের নবীনবরণ করা হয়নি, প্রিন্সিপাল স্যারের মা মারা যাওয়ার কারণে এবার এটা বেশ বড় করেই হবে বলে স্যার জানান। জিহাদ খান একটা পেইন্টিং অর্ডার করে, বাটারফ্লাই। স্যারের রুমেই লাগানো হবে, অনেক দামি জিনিস। নিচ থেকে পেইন্টিংটাকে আনা হচ্ছে। রাজ দায়িত্ব নিয়ে আনছে ওইটা। হঠাৎ রুহি অনেক জোরে জোরে দৌড়াতে দৌড়াতে নিচে নামছিল। রুহি একদমই খেয়াল করেনি, ধাক্কা লেগে পেইন্টিংটা পড়ে ভেঙে যায়। রাজও পিছনে ছিল, রুহিকে দৌড়াতে দেখে যা তা বলে রাগারাগি শুরু করে রাজ। রাজ বলে তুমি এটার দাম জানো, কখনো দিতে পারবে এটার মূল্য? তার থেকেও বড় কথা, তোমার এমন ছোটাছুটি অভ্যাসটা না আমার একদম পছন্দ না। তুমি বলছিলে না প্রীতির মতো মেয়ের সাথে কিভাবে আছি আমি? তোমার থেকে 1000 গুণ ভালো মেয়ে প্রীতি। তোমার মতো মেয়েরা এভাবে ছোটাছুটি করে ঝামেলা করেই পার পেয়ে যায়। রুহি কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। রুহি ওসব না ভেবে সবাইকে সরিয়ে চলে গেল। রাজ কত বড় বেয়াদব মেয়ে! ছি! প্রীতি রাজ, এটা বাবার ছিল তাই না? রাজ হুম। প্রীতি বাবার অনেক শখের জিনিস ছিল এটা। কিন্তু বাবাকে আমি ম্যানেজ করব, চিন্তা করো না। তুমি এটা বলো, তুমি যেটা বললে রুহিকে আমি অনেক ভালো, এটা তুমি মন থেকেই বলেছ তাই না রাজ? রাজ কিছু না বলেই চলে যায়। রাজের হঠাৎ খারাপ লাগা কাজ করে, কেন সে রুহির সাথে খারাপ ব্যবহার করল? এমনটা না করলেও পারত। রাজ একা একা হাঁটতে থাকে। জীবন পিছন থেকে রাজকে ডাকে, জীবন রাজ। আরে দাঁড়া, এই রাজ, তুই রুহির সাথে অমন না করলেও পারতি রে। রাজ এখন যা, বিকালে দেখা করিস। ভালো লাগছে না, জীবন রাজ। তোকে তো আমি চিনি বল। কেন যে অমন করলি কে জানে। তবে যেটা করেছিস ঠিক করিসনি। রাজ চুপ করেই আছে, ওর মধ্যেও অনুশোচনা হচ্ছে। জীবন রুহির মা অ্যাক্সিডেন্ট করছে রাজ, অনেক গুরুতর। রুহি লাইব্রেরি অজ্ঞান হয়ে গেছিল এটা শোনার পর, রুহির দুনিয়ায় ওর মা ছাড়া ওর আর কেউ নেই। আমরা সবাই মিলে ওর জ্ঞান ফিরায়। তারপরই উঠেই দৌড় দিছিল রাজ। তোর মা এমন হলে ঠিক থাকতে পারতি বল? রাজ কথা বল। রাজ জীবন আমার অনেক কষ্ট হচ্ছে ওর সাথে খারাপ ব্যবহার করার পর থেকে, কেন এমন হচ্ছে জানি না। কখনো কোনো মেয়ের জন্য আমার কোনো ফিলিংস হয়নি জীবন, তুই তো জানিস সব। কিন্তু ওকে আমি যতবার দেখেছি ততবার আমার বুকের ভিতরটা কেমন করেছে। আমি কিছু বুঝতে পারছি না জীবন। রাজ কিছুক্ষণ চুপ থেকে। রাজ জীবন রুহির মাকে কোন হসপিটালে ভর্তি করানো হয়েছে, জানিস কিছু? জীবন আমি তো জানি না, দিশা বলতে পারবে হয়তো। রাজ দিশার নাম্বার আছে? জীবন হ্যাঁ, দাঁড়া কল করি। রিং হচ্ছে কিন্তু ধরছে না। হ্যালো। জীবন দিশা আমি। কেটে গেল। জীবন আবার কল করল। জীবন দিশা আমি জীবন, শুনতে পাচ্ছিস? দিশা নেট প্রবলেম, বেশি শোনা যাচ্ছে না রে। আবার কেটে গেল। এবার রাজ কল করল। রাজ দিশা শুনতে পাচ্ছিস? কোথায় আছিস এখন তোরা? দিশা সিটি হসপিটাল। ফোন কেটেই জীবনের বাইক নিয়ে রওনা হলো দুজনে। পৌঁছে রিসিপশনে কি নাম বলবে, ওরা তো নাম জানে না রুহির মায়ের। রাজ আজ কতজন অ্যাক্সিডেন্ট রোগী ভর্তি হয়েছে একটু বলতে পারবেন? সরি স্যার, এই সব তো বলার নিয়ম নেই। আপনার রুগীর নাম বলুন। রাজ রুগীর নাম জানি না, প্লিজ একটু ট্রাই করুন। আচ্ছা দাঁড়ান, দেখছি। হ্যালো। আজ কতজন অ্যাক্সিডেন্ট রোগী ভর্তি হয়েছে? স্যার 2 জন। রাজ ম্যাম প্লিজ বেড নাম্বারটা বলুন প্লিজ। দেখুন স্যার এমন কোনো নিয়ম নেই, আপনি আপনার পেশেন্টের নাম বলুন প্লিজ।
রাজ কি করবে বুঝতে পারছিল না, টেনশনে মাথা কাজ করছিল না রাজের। এর মধ্যেই দিশা নিচে আসে, তারপর দিশা রাজদের নিয়ে যায় উপরে। রাজ দিশার সাথে উপরে যায়, রুহির চোখ মুখগুলো শুকিয়ে গেছে। রাজ দিশাকে জিজ্ঞেস করে, আন্টি এখন কেমন আছে? দিশা আইসিইউতে আছে, বেশি ভালো না। রুহি রাজকে দেখতে পেয়ে দিশাকে জিজ্ঞেস করে, ওরা এখানে কেন? চলে যেত বল ওদের। রাজ, রুহি শান্ত হও। রুহি উত্তেজিত হয়ে বলে, আপনি কি আমায় শান্ত হও বলার কেন আসছেন এখানে? রাজ কিছু বলে না। রুহি রাজকে সহ্য করতে না পেরে নিচে চলে যেতে লাগে। রাজও পিছু পিছু যায়। রুহি, দাঁড়াও। রুহি, আমার কথাটা শোনো। রুহি রাজকে কিছু বলতে যেই পিছনে ঘুরতে যায় তেমনি রুহির পা ফসকে পড়ে যেতে লাগে। রাজ রুহিকে ধরে নেয়, পড়তে দেয় না। রুহি সিম্প্যাথি দেখাতে আসছেন, আমার লাগবে না সিম্প্যাথি। রুহি বাইরে চলে যায়। রাজও পিছে পিছে যায়। রুহি, দেখুন আমি কোনো ঝামেলা চাই না, এমনিও অনেক ঝামেলা হয়ে গেছে। আপনি চলে যান। রাজা, আই এম সরি রুহি। রুহি, আপনি তখনকার ব্যাপারটার জন্য আসছেন। আমি কিছু মনে করিনি, প্লিজ চলে যান। রাজ, কিন্তু চলে যাব কেন? আমি তোমার মাকে দেখে তবেই যাব। রুহি, আমি বা আমার মা কেউই চাই না আমার আবার প্রীতির সাথে কোনো ঝামেলা হোক, প্লিজ চলে যান। আপনার গার্লফ্রেন্ড কষ্ট পাক আমি চাই না। রাজ রুহির হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, প্রীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই রুহি। রুহি হাত সরিয়ে দিয়ে বলে, আপনারা ছেলেরা এমনি, যখন যাকে ভালো লাগে তার পিছেই পড়ে যান। রাজ কথাটা শুনে এক সেকেন্ডও দাঁড়ালো না। যেই রাজ কোনো মেয়ের দিকে ভালো করে দেখেনি, সেই রাজ আজ রুহির শুকিয়ে যাওয়া মুখটাকে খেয়াল করেছে। যেই রাজের সামনে কখনো কোনো মেয়ে পড়ে গেলে রাজ দেখেও ধরেনি, উঠতে হেল্প করেনি, সেই রাজ আজ রুহিকে সিঁড়িতে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখল। জীবন রুহিকে কিছু না বলেই চলে গেল। 5 দিন 5 রাত কেটে গেল, এখনো রুহি হসপিটালে। দিশা মাঝে মাঝে এসে দেখে যায়। রুহিদের বাড়িওয়ালা রুহির জন্য খাবার নিয়ে আসে প্রতিদিন। রাজ প্রতিদিন দিশার থেকে খোঁজ খবর নেয়। জীবন রাজকে অনেক দিন হলো চিনে, রাজের কোনো মেয়ের প্রতি এমন দুর্বলতা নেই। তাহলে রুহি? রাজ দিশার থেকে খোঁজ নেয় এটা জীবন জানে না, কিন্তু জীবনের চোখে 2 দিন ধরা পড়েছে রাজ। জীবন, রাজ, তোর সাথে আমার কিছু কথা আছে। রাজ, হ্যাঁ, বল। জীবন, তুই রুহিকে ভালোবাসিস? রাজ জীবনের কথা শুনেই হাসা শুরু করল। জীবন, দেখ রাজ, আমি ফাজলামো করছি না। তুই যে দিশার থেকে প্রতিদিন রুহির আর ওর মায়ের খোঁজ নিচ্ছিস, তুই কি ভাবছিস আমি জানি না? কথাটা শুনে রাজের হাসি থেমে যায়। রাজ, আরে অসুস্থ সেজন্যই খবর নিচ্ছিলাম, এর বেশি কিছুই না রে। জীবন, ওর দোষ তুই নিয়ে প্রিন্সিপাল স্যারকে 50,000 টাকা কেন দিলি, পেইন্টিং এর জন্য? বল। এগুলার কোনো ওর আছে তোর কাছে রাজ? চুপ করে থাকিস না রাজ, কথা বল। রাজ এগুলো শুনেই উঠে চলে গেল। জীবন, জোরে জোরে, সবার থেকে লুকোতে পারলেও আমার থেকে পারবি না তুই রাজ। রাজ বাড়িতে গিয়ে দেখে ওর বাবা মাটিতে পড়ে আছে। রাজ দৌড়ে গিয়ে ওর বাবার মাথাটা কোলে তুলে ওর বাবাকে ডাকতে লাগলো। রাজ অনেক দিন পর ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। অনেকদিন পর সে তার বাবাকে বাবা বলে ডাকছে। রাজ, বাবা উঠো, বাবা প্লিজ উঠো। বাবা, তোমার কি হয়েছে? রাজ কিছু বুঝতে না পেরে জীবনকে কল করে। জীবন ডাক্তার নিয়ে আসে। ডাক্তার সজীব রহমানকে দেখছেন ভিতরে। জীবন, আঙ্কেল কি আগে থেকেই অসুস্থ? রাজ, আমি তো কিছুই জানি না। কিছু দিন থেকে অনেক চুপচাপ থাকে। জীবন, আর কতদিন আঙ্কেলকে ভুল বুঝবি রাজ? আঙ্কেল ছাড়া আর কেউ আছে তোর? রাজ জীবনকে জড়িয়ে ধরে কাঁদছে। রাজ, জীবন, আমি মাকে হারিয়েছি, বাবাকে হারাতে চাই না জীবন। যা করা লাগে করব,
আমি বাবাকে সুস্থ করে তুলব দেখিস। ডক্টর দেখা শেষ করে বাইরে আসলো। রাজ কেমন আছে উনি? ডক্টর উনি তোমার কে হয়? রাজ কিছুক্ষণ চুপ থেকে, রাজ আমার বাবা হন। কি হয়েছে বলুন না ডক্টর, সব ঠিক আছে তো? ডক্টর উনি ঠিকমতো খায় না, তোমার মা নেই বাড়িতে? রাজ না স্যার। ডক্টর বাড়ির কাজগুলো উনি একাই করেন? রাজজি। ডক্টর উনার কিডনিতে পানি হয়েছে, উনার আগের রিপোর্ট দেখে যা বুঝলাম। কিছু টেস্ট দিয়েছি, করিয়ে নিও। আর উনাকে রেস্টে রেখো, ওষুধগুলো ঠিকমতো খাইও। আমি আজ আসি। জীবন রুমে ঢুকল। সজীব রহ জীবন ঔষধগুলো এনে দিয়ে যেও বাবা। রাজ দৌড়ে গিয়ে ওর বাবার পায়ের কাছে পা জড়িয়ে কান্না করতে লাগল। বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, বাবা আমি তোমাকে ছাড়া বাঁচব না। সজীব রহমান ছেলেকে বুকে জড়িয়ে নেয়। আজ 12 বছর পর তুই আমায় বাবা ডাকলি বাবা, তুই বাবা ডেকেই আমায় 12 বছরের কষ্ট ভুলিয়ে দিলে রে। এই দেখ আমি সুস্থ হয়ে গেছি, দেখ। কিছুক্ষণ দুজনে জড়িয়ে ধরে কাঁদল, জীবনও ওদের সাথে কাঁদছে। সজীব রহমান চোখের পানি মুছে। সজীব রহ সেদিন আমার কোনো দোষ ছিল না বাবা। আমি তোর মাকে অনেক ভালোবাসি রে, আজও তোর মা আমার এই মনের পুরোটা জুড়ে আছে। তোর মাকে ভালো না বাসলে অন্য কাউকে বিয়ে করে আনতাম এই সংসারে, এত কষ্ট করতাম না। রাজ এগুলো শুনে ওর বাবাকে আরো জোরে জড়িয়ে ধরে কাঁদে। সজীব রহ তুই কখনো জানতেই চাসনি সেদিন কি হয়েছিল। সজীব রহমান বিছানা থেকে নেমে বলতে থাকেন কথাগুলো, যেগুলো ওনার মনে 12 বছর ধরে বাসা বেঁধে আছে, যেই কথাগুলো উনি কখনো কাউকে বলতে পারেননি। রাজ বলে, থাক না বাবা আমি আর কিছু শুনতে চাই না। সজীব রহ কিন্তু আমি যে তোকে মরার আগে সত্যিটা জানিয়ে যেতে চাই বাবা। রাজ বাজে বোকা না তো, ডক্টর বলেছে সুস্থ হয়ে যাবা তাড়াতাড়ি। সজীব রহমান বলতেই থাকলেন, সজীব রহস্যে তোর মিরাজ আঙ্কেলের সাথে রাগারাগি করে বাড়ি থেকে বের হই। ভেবেছিলাম কিছুদিন ওর থেকে দূরে থাকলে সবটা ঠিক হয়ে যাবে। আমি জানতাম ও ওর ভুলটা বুঝতে পারবে। আমি কিন্তু মোটেও রেগেছিলাম না মিরাজের উপর, আমার মনও বলতো মিরাজ কোনো ভুল করেনি। সেদিন গাড়িতে তুই আর আমি সামনে ছিলাম, মীরা আর তোর মা পিছনে ছিল। জীবন আঙ্কেল মীরাটাকে? সজীব রহ মীরা হলো মিরাজের একমাত্র মেয়ে। আমি মীরাকে আনতে চাইনি, কিন্তু মিরাজের এমন পরিস্থিতিতে ও মীরাকে সামলাতে পারত না। মীরার মা ছোটবেলায় মারা যায়, মিরাজ ওর মেয়েকে কখনো বুঝতে দেয়নি যে ওর মা নেই। মীরা আমাকে আর রাজের মাকে অনেক ভালোবাসত। তাই আমরা ছোট থেকেই চাইতাম রাজ আর মীরাকে একসাথে রাখতে। রাজ আর সেই কারণে আমি আজও আমার মনে অন্য কোনো মেয়েকে জায়গা দিতে পারিনি। সজীব রহ সেদিন গাড়িটা আমি চালাচ্ছিলাম। হঠাৎ ব্রেক চেপে ধরে দেখি ব্রেক কাজ করছে না। হুট করেই সামনে থেকে একটা ট্রাক চলে আসে। রাতে অন্ধকারে আমি খেয়াল না করেই গাড়ি ঘুরিয়ে দেই আর ব্রিজ ভেঙে পড়ি যমুনা নদীতে। আমি আর তুই পড়ি জাহাজে। তোর মা আর মীরাকে অনেক খুঁজে পাওয়া যায়নি আর। জাহাজ চালক আমাদের হসপিটালে ভর্তি করায়। সুস্থ হওয়ার পর তোকে নিয়ে ঢাকায় যাই। ঢাকায় নতুন বাড়িটাতে আমাদের সবার যাওয়ার কথা ছিল। মিরাজ, মীরা, তোর মা আমি আর তুই। মিরাজকে বাদেই যাওয়ার জন্য রওনা হয়েছিলাম ঠিকই, কিন্তু তোর মা আর মীরাও। আমি পারিনি ওদেরকে বাঁচাতে। তারপর থেকেই আমি তোকে নিয়ে ঢাকাতে থাকতে শুরু করি রাজ। কিছুদিন পর আমি মিরাজকে খুঁজতে বগুড়া যাই, গিয়ে শুনি একদিন আগে থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে কেউ জানে না। তারপর মিরাজকে ছাড়াই চলে আসতে হয়। সময়গুলো যে কত কষ্টে পার করেছি আমি বাবা। তুই তখন খুব ছোট ছিলি রাজ, প্রতিদিন কান্না করতি আর বলতি আমার জন্য তোর মা মারা গেছে। তুই ছোট জন্য তোকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করতাম না। কিন্তু তোকে না বোঝাতে বোঝাতে
তুই বড় হয়েও আমায় তোর মতো করেই অপরাধী ভাবতি। কখনো কিছু বলতে গেলে কিছু শুনতে চাসনি, তাই আর বলিও নি আমি। রাজা, আই এম সরি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা প্লিজ। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাই না বাবা। মাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না বাবা। সজীব, পাগল ছেলে, আমি জানতাম একদিন না একদিন তুই আমায় ঠিক বুঝবি, কাঁদিস না বাবা। বাবা ছেলে জড়িয়ে ধরে কাঁদছে, কি শান্তির দৃশ্য এটা। দীর্ঘ 12 বছর পর তারা একসাথে। সজীব, কিছুদিন আগে একজনের থেকে খোঁজ নিয়ে শুনি মিরাজ সেদিন রাজশাহী যাওয়ার জন্য টিকিট কেটেছিল। তাই তোকে রাজশাহীতে অ্যাডমিট করাই। কিন্তু আমার রাজশাহী আসাটা হয়তো জিহাদ মেনে নিতে পারেনি। সেটা আমি ওর ব্যবহারেই বুঝতে পেরেছিলাম। আগে আমরা অনেক আড্ডা দিতাম, আমি মিরাজ আসতাম মাঝে মাঝেই রাজশাহীতে, জিহাদের সাথে দেখা করতে। আমরা 3 বন্ধু ছোট থেকেই অনেক ক্লোজ ছিলাম। বগুড়ার একসাথে পড়াশোনা করেছি 3 জন। জিহাদের বাড়িও বগুড়ায়। জিহাদ রাজশাহীতে চাকরি পাওয়ার পর এখানে চলে আসে। আমি আর মিরাজ ব্যারিস্টারি করি বগুড়া আইন কলেজ থেকেই। আমার আর মিরাজের পেশা জীবনও শুরু হয় বগুড়াতে। রাজ, বাবা সত্যিই কি মিরাজ আঙ্কেল অপরাধী ছিল? সজীব, আমিও বিশ্বাস করি না যে মিরাজ এমন কাজ করতে পারে। তাই ওকে খুঁজতে বগুড়া গেছিলাম, কিন্তু ও যে কই সত্যিই জানি না আমি। রাজ, এখন তুমি একা নও, আমিও আঙ্কেলকে খুঁজতে তোমায় সাহায্য করব বাবা। রুহি ওর মাকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরল। কাল নবীন বরণ অনুষ্ঠান, যেতে হবে বাধ্যতামূলক। প্রিন্সিপাল রুহিকে জরুরি ভিত্তিতে দেখা করতে বলেছে কাল। রুহি কলেজে গিয়েই প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল স্যার রুহিকে আর দিশাকে গেটে সবাই ঢোকার সময় কার্ড দেওয়ার দায়িত্ব দেয়। রুহি আর দিশা সবার কার্ডগুলো নিয়ে গেটে দাঁড়ায়। 9টা থেকে আসা শুরু হয়েছে, আসতেই আছে এখনো। অনুষ্ঠান 10:30টায় শুরু। 10টা বাজে, প্রায় সবাই চলে এসেছে। রুহি মুখ ফসকে বলে ফেলে, রাত আসলো না তো? দিশা রুহিকে কিছু বলতে চায়। দিশা, রুহি। রুহি, হ্যাঁ বল। দিশা, তোর সাথে কিছু কথা ছিল আমার। রুহি, বল। দিশা, তোকে কে বলেছে রাজ আর প্রীতির সম্পর্ক আছে? রুহি, প্রথম দিন প্রীতি নিজেই বলছে। কেন? দিশা, প্রীতি বলল আর তুই বিশ্বাস করলি? রুহি, কেন করব না, মিথ্যা বলে নিত। ওরা তো সত্যিই সম্পর্কে আছে। তাছাড়া রাজের সামনে অনেকদিন বলছি, কই রাজ তো অস্বীকার করেনি কখনো। তাহলে তুই এসব কেন বলছিস? দিশা, দেখ রুহি, প্রীতি প্রিন্সিপালের মেয়ে, ও যা ইচ্ছা তাই করতে পারে। ও পুরো কলেজের সবার সামনে রাজকে প্রপোজ করেছিল, রাজ কিছু না বলেই চলে গেছে। রাজ আর প্রীতির কোনো সম্পর্ক নেই রুহি। রুহি না থাকলেও বা আমার কি বল? আমায় কেন এগুলো বলছিস? দিশা, তোর কিছুই না তাই না? তাহলে হসপিটালে বসে রাজের কথা ভেবে কেঁদেছিলি কেন? কেন রাজ হসপিটাল থেকে যাওয়া পর কাঁদেছিলি, বল? কেন আজ রাজ আসেনি জন্য তোর চিন্তা হচ্ছে রুহি, বল? জানি এগুলোর কোনো উত্তর তোর কাছে নেই রুহি। জানিস রাজ ছেলেটা কেমন? আমি ওকে শুরু থেকেই দেখছি, কলেজের ছোট থেকে বড় সবাই রাজের জন্য পাগল। রুহি, তবুও রাজ কারো দিকে তাকায় না, কাউকে পাত্তা দেয় না। অনেক মেয়ে রাজের সামনে পড়ে গেছে, আমিই দেখছি। কিন্তু রাজ কখনো তোলেনি তাদের। একদিন তো প্রীতিও পড়ে গেছিল, তবুও তোলেনি রাজ প্রীতিকে। রাজ কোনো মেয়ের সাথে কথা বলতো না রুহি, আমার থেকে শুধু নোটসের ব্যাপারে টুকিটাকি। কিন্তু সেই রাজ তোর জন্য বাইক চালিয়ে হসপিটালে আসছিল, সেই রাজ তুই বলার পরও তোর পিছু পিছু ছুটছিল, তোকে বুঝাইতে। তুই পড়ে যেতে যেতেও পড়িসনি, রাজ ধরেছিল। রাজ নিজেই তোর হাত ধরে বোঝানোর চেষ্টা করছিল রুহি, রুহি, রাজ লাভ ইউ। রুহি, দেখ দিশা, আমি আমার জীবনে শুধু একজনকেই ভালোবাসি, সেটা জয়। জয়কে ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ আসতেই পারে না।
দিশা, এই জয়টাকে? রুহি, জয় আমার প্রথম প্রেম। দিশা, ওকে দেখে আমি ভালোবাসার মানে খুঁজে পেয়েছিলাম। ও আমার সবটা জুড়ে আছে দিশা। জানিস দিশা, জয় আর আমার একটা সুন্দর বাগান ছিল। আমরা বাগানটার নাম দিয়েছিলাম চিরকুট। আমরা বিকেলে একসাথে বসে খেলতাম, গল্প করতাম ওখানে। জয় এখনো আমার সবটা জুড়ে আছে। কিন্তু রাজের প্রতি আমার অন্যরকম ফিলিংস কাজ করে, জানি না কেন। এর মধ্যেই রাজ ওর বাবার দেওয়া সেই নতুন বাইক নিয়ে কলেজে ঢোকে। রাজ কার্ডটা রুহির থেকে না নিয়ে দিশার থেকে নিয়েই মঞ্চের দিকে চলে যায়। অনুষ্ঠান শুরু হয়। রুহি গভীর আগ্রহে রাজের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কেন এত চেনা লাগে ওকে আমার, কেন এত মায়া ওর প্রতি আমার। প্রীতি পিছন থেকে এসে বলে, হ্যালো, রাজকে দেখে লাভ নেই, রাজ শুধু আমার। রুহি কথা না বাড়িয়ে চলে যায়। রুহি রাজকে দেখতে পায়। রুহি মনে মনে ভাবল রাজকে সরি বলা উচিত। রুহি রাজের কাছেই যাচ্ছিল, কিন্তু প্রীতি পিছন থেকে এসে রুহিকে থামিয়ে দিয়ে বলে, বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে, তাদের এই পার্সেলটা দিয়ে আসো, যাও। রুহি, কিন্তু আমি। প্রীতি রুহির কথাটাকে থামিয়ে দিয়ে, প্রীতি বাবা দিয়ে আসতে বলেছে, এখনই যাও। কথাটা বলার পর প্রীতি জিহ্বাতে কামড় দিয়ে সাথে সাথে চলে যায়। যেটা বলা নিষেধ ছিল সেটাই তাড়াহুড়ায় বলে দিয়েছে সে। রুহি ভাবছে, স্যার আমায় সকাল সকাল আসতে বলল, আবার পার্সেলটাও অন্য কাউকে দিয়ে না পাঠিয়ে আমাকে দিয়েই পাঠাচ্ছে, কিন্তু কেন? রুহি গেটের সামনে গিয়ে কাউকেই দেখতে পেল না। এদিক ওদিক তাকিয়ে দেখে কিছু লোক দূর থেকে রুহিকে ডাকছে। প্রীতি রাজের কাছে যাচ্ছিল। দিশা রাস্তা আটকে দাঁড়িয়ে প্রীতিকে জিজ্ঞেস করে, রুহি কোথায়? প্রীতি আমতা আমতা গলায় বলে, একটা কাজে ওকে বাইরে পাঠিয়েছি। দিশা, অনুষ্ঠান শেষের দিকে, একটু পর ইয়ার চেঞ্জের রেজাল্ট দিবে। তুমি ওকে সহ্যই করতে পারো না, তাহলে ওকেই কেন বাইরে পাঠালে? দিশা আর প্রীতির কথা কাটাকাটি দেখে রাজ আর জীবন আসে। রাজ, প্রীতি, রুহি কোথায়? প্রীতি মানে আমতা আমতা করতে লাগলো। এর মধ্যেই জিহাদ খান এসে বলে, আরে তোমরা এদিকে কেন? যাও, অনুষ্ঠানের ওই দিকে যাও। দিশা আর জীবন চলে গেল জিহাদ খানকে দেখে। জিহাদ খান রাজের ঘাড়ে হাত রেখে যেতে যেতে রাজকে বলছে, রুহি মেয়েটা ভালো না রাজ, ওর সাথে বেশি মিশো না, সাবধানে থেকো। রাজ জিহাদ খানের কথাগুলোকে গভীরভাবে ভাবতে থাকে। সবাই অনুষ্ঠান দেখছে, প্রায় শেষের দিকে অনুষ্ঠান। রাজের মনে প্রশ্ন জাগল, স্যার তো রুহিকে ঠিকভাবে চিনে না, তাহলে রুহিকে কেন খারাপ বলল? রাজ জিহাদ খানকে এগুলো জিজ্ঞেস করতে ওনার কাছে যায়, কিন্তু তিনি একটু দূরে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিলেন। রাজ ওদিকেই যায়। রাজ জিহাদ খানের একটা কথা শুনতে পায়, মেয়েটাকে বাড়ির পাশের গোডাউনে নিয়ে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এর মধ্যেই মঞ্চে রাজের ডাক পড়ে। ইয়ার ফাইনালে দ্বিতীয় হয় রাজ। তাহলে প্রথম কে? রাজ মঞ্চে গিয়ে প্রাইজ নিল। রাজ প্রথম যে হয়েছে তার নাম শোনার জন্য দাঁড়িয়ে থাকল। কিন্তু এর মধ্যেই রাজের বাবার ফোন আসে। সজীব রহ, খুঁজে পেয়েছি বাবা, সবাইকে খুঁজে পেয়েছি। রাজ, সবাই মানে? কি বলছো তুমি বাবা, কিছু বুঝতে পারছি না। ফোনের লাইনটা কেটে যায় আর মঞ্চ থেকে নাম ভেসে আসে, রুহিয়াতুল জান্নাত মীরা। সবাই নাম শুনে অবাক, কিন্তু রাজ এই নামটা চিনে। নামটা শুনে রাজ অনেক বড় একটা ধাক্কা খেল। মঞ্চ থেকে, রুহিয়াতুল জান্নাত মীরা, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কেউ মীরা নামটা চিনছিল না জন্য উল্লেখ করে বলা হলো, ডাক নাম রুহি। রাজ দৌড়ে মঞ্চের দিকে গেল। অনেকক্ষণ ডাকার পরও রুহিকে পাওয়া যাচ্ছে না দেখে সবাই চিন্তায় পড়ে গেল। রাজ দৌড়ে প্রীতির কাছে গেল, কিন্তু প্রীতি নেই। জিহাদ খান গাড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছে। রাজ কিছু না ভেবেই জিহাদ খানের গাড়ির পিছু নিল। জিহাদ খান তার বাড়ির পিছনে গোডাউনে ঢুকলে
রাজও পিছু পিছু গেল। ভিতর থেকে একটা মেয়ের আওয়াজ আসছে, ছেড়ে দাও আমায়, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কেন আমায় আটকে রেখেছ? এর মধ্যেই জিহাদ খানের প্রবেশ। জিহাদ, কি বললি? তুই কারো ক্ষতি করিসনি? আরে হ্যাঁ, তুই করিসনি, কিন্তু তোর বাবা করেছে। আর এখন নতুন করে আবার তোর পালিত মা ক্ষতি করতে চাচ্ছে। রুহিকে পালিত মা? উনি আমার মা। জিহাদ খান রুহির মুখ চেপে ধরে। জিহাদ, এত নাটক করতে হবে না, আমি সব জানি। এখন বল, শাহিনী কোথায়? রুহি বলবো না। রাজ আড়াল থেকে সব শুনছিল। রাজ প্রায় বুঝেই গেছে রুহির তার ছোটবেলার মীরা। কিন্তু শাহিনী? জিহাদ, বল শাহিনী কোথায়? বল। রুহি, আমি মরে গেলেও আমার মায়ের খোঁজ কাউকে দিব না। জিহাদ, অন্যের মায়ের প্রতি এত দরদ তোর? তোরা সব গুলাই একরকম। রুহি, অন্যের না, উনি আমার মা। জিহাদ অট্টহাসি, হা 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 হা, তোর মা নাকি? রুহি জিহাদ খানের মুখে থুথু মারে। জিহাদ খান ভীষণ রেগে যায়। জোরে মীরা বলে ডাকে আর একটা থাপ্পড় বসিয়ে দেয়। আড়ালে থাকা রাজের সব ঝাপসা ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যায়। মীরাকে থাপ্পড় মারায় রাজ রেগে যায় আর সামনে চলে আসে। জিহাদ মীরা দুজনেই অবাক রাজকে দেখে। রাজ, মীরা। রুহি, রাজ তুমি এখানে? রাজ মীরার দিকে যেতে থাকে, কিন্তু পিছন থেকে জিহাদ খানের পোষা মানুষরূপী কুকুরগুলা রাজকে বেঁধে ফেলে। জিহাদ, আরে তোরা দুজনই আমার হাতের কত বড় অস্ত্র তোরা নিজে জানিস না। রুহি ভাবছে রাজ নিজে ওকে বাঁচাতে এসেছে। কিন্তু কেন? জিহাদ, তোদের বাবা মারা আজ অনেক ভালো থাকতো সবাই। তোরাও অনেক ভালো থাকতি, শুধু মিরাজ আমার ভাই জুয়েলের সাথে কোনো ঝামেলা না করলে। রুহি, আপনি আমার বাবাকে কিভাবে চিনলেন? জিহাদ, আমি শুধু তোর বাবা মিরাজকে না, রাজের বাবা সজীব রহকেও চিনি। রুহি, রাজের বাবা সজীব রহ? মানে রাজ? রাজ, হ্যাঁ মীরা, আমাকে চিনতে পারছো তুমি? রুহি, জয়। রাজ, এত বছর পর আমি আমার মীরাকে খুঁজে পাবো আমি ভাবিনি। তাই আমার তোমার প্রতি এত দুর্বলতা কাজ করত, আজ বুঝলাম মীরা। রুহি, জয়। আমি আর মা তোমাকে কত খুঁজেছি জানো, পাইনি। রাজ, মা? কিন্তু তোমার মা তো ছোটবেলায় মারা গেছে। রুহি, হ্যাঁ, কিন্তু আমি ছোট থেকে আরেকটা মা পেয়েছিলাম তো, সেই মা। রাজের চোখে পানি টলমল করছে। ভাঙ্গা গলায় রাজ বলতে লাগলো, রাজ আমার বেঁচে আছে মীরা। জিহাদ চিৎকার করে বলল, শাট আপ। তোরা ভালোবাসার কথা পড়ে বলিস, আগে বল তোদের বাবা মা কোথায়? রাজ, বলবো না। বাবা কোথায়? কিন্তু বাবা মিরাজ আঙ্কেলকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে। জিহাদ আবারও অট্টহাসি দিয়ে, কাকে খুঁজে বের করবে? হা 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 হা, যে গত 5 বছর ধরে মৃত, তাকে। হা 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 হা। রুহি, বাবা। জিহাদ, কেন কষ্ট হচ্ছে? তুই তো তোর বাবাকে সহ্যই করতে পারতিস না মীরা। তাহলে কষ্ট হচ্ছে কেন? রাজ, মীরা, মিরাজ আঙ্কেল নির্দোষ। আমরা উনাকে এমনি এমনি ভুল বুঝে চলে গেছিলাম সেদিন। জিহাদকে বলল, মিরাজ নির্দোষ? রাজ কিছুক্ষণ চুপ থেকে। রাজ, তপসী। জিহাদ, তপসী? তুই তপসীকে কিভাবে চিনলি? এবার রাজের গলায় অট্টহাসির আওয়াজ। রাজ, তপসীর সাথে এতক্ষণে বাবার দেখা হয়ে গেছে হয়তো। সজীব রহ, হ্যালো। আমি চলে এসেছি, আপনি কোথায়? ফোনের ওপাশ থেকে তপসী। তপসী, স্যার আমরাও প্রায় চলে এসেছি। সজীব, আমরা বলতে? আপনার সাথে আরও কেউ আছে? তপসী, জি স্যার, উনিও আপনার মতো মিরাজ স্যারের খোঁজ করছিল। কথাটা বলেই তপসী ফোনের লাইনটা কেটে দেয়। সজীব রহমান গভীর ভাবনায় চলে গেলেন, আমি ছাড়া আর কে আছে মিরাজের খোঁজ নিচ্ছে। সজীব রহমান কথাগুলো ভাবতে ভাবতেই তপসী চলে আসলো। রিকশা থেকে নেমে এসে সালাম দিয়ে বলল,
স্যার, আমি তপসী। সজীব রহমান তপসীর সালামটা কোনো রকম নিল, তার দৃষ্টি সাথে থাকা মহিলাটির উপর। কে সে, যে মিরাজের খোঁজ নিচ্ছে? তপসী সজীব রহমানকে ডাক দিল, স্যার। সজীব হ্যাঁ, চলো কোথাও বসি। সাইডে 2টা ব্রেঞ্চ আছে, তপসীদের বসিয়ে সজীব গেল চা আনতে। তপসীর সাথে থাকা মেয়েটির মুখ ঢাকা, তার মুখটা দেখতেই চা নিতে যাওয়া। সজীব চা হাতে করে আসছিল, মহিলাটি ওপাশ ঘুরে বসে আছে। তপসীকে চা দিয়ে তাকে এদিকে ঘুরতে বলল সজীব। মহিলাটি মুখ খুলে এদিকে ঘুরল। ওনাকে দেখে সজীব রহমানের হাত কাঁপছে। কাঁপতে কাঁপতে একসময় হাতের কাপটা পড়েই গেল। সজীব রহমানের চোখে পানি। সজীব রহমান নিজেকে সামলাতে না পেরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। হাউমাউ করে কান্না শুরু করলেন সজীব রহমান। সামনে থাকা মহিলাটি সজীব রহমানের কান্না দেখে নিজেকে আটকাতে না পেরে তাকে উঠিয়ে ব্রেঞ্চে বসালো। সজীব রহমানের কান্না থামছে না। একটা ছেলে মানুষ কখন কাঁদে? মহিলাটি সজীব রহমানকে ডাকলেন, জয়ের বাবা, কান্না থামাও। কান্না গলায়। এত বছর পর নিজের বউকে দেখে সজীব রহমানের কান্না থামছে না। জয়ের বাবা ডাকার পর সজীব রহমান তার স্ত্রীকে জড়িয়ে ধরলেন। দুজনে একসাথে কান্না করছে এবার। 12 বছরে সজীব রহমান চাইলেন অন্য মেয়েকে নিয়ে সংসার করতে পারত, শাহিনী বেগমও পারত আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে থাকতে। কিন্তু তাদের ভালোবাসা ছিল প্রকৃত। কখনো কখনো দৈহিক চাহিদা ছাড়াও অনুভবে মনের ভিতরের মানুষটাকে ভালোবাসা যায়। তপসী একটু সাইডে গেল, তাদের আলাদা করে দিয়ে। কিছুক্ষণ পর তাদের কান্না থামল। সজীব রহমান, তুমি বেঁচে আছো, তাহলে আমাদের কাছে আসনি কেন এতদিন? শাহিনী, অনেক খুঁজেছি তোমায়, জয় আর মিরাজকে, পাইনি আমি তোমাদের। জিহাদের ঠিকানা জোগাড় করে ওর সাথে দেখা করতে রাজশাহী আসি একদিন। কিন্তু জিহাদ বলে তোমরা কেউ বেঁচে নেই। সেই অ্যাক্সিডেন্টে তোমরা মারা গেছ, সজীব আর মিরাজ। শাহিনী, জিহাদ বলে যে মিরাজও নাকি জেল থেকে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। সজীব মিরাজের এত খারাপ খবর শুনে আবার ভেঙে পড়েন। শাহিনী, সেদিন জিহাদের ওখান থেকে ফেরার সময় আমি তপসীকে দেখতে পাই আর ওর পিছু করি। তারপর তপসীর পেট থেকে সব কথা বের করি। সেদিন মিরাজের কোনো দোষী ছিল না, তপসী ছিল জিহাদের একটা চাল মিরাজের বিরুদ্ধে। জিহাদ রাজশাহী থেকে তপসীকে সাথে করে আনে আর নারী অপহরণ মামলায় মিরাজকে ফাঁসায়। সজীব, আমি জানতাম আমার ভাইয়ের মতো বন্ধুটা নির্দোষ। আমি মিরাজকে কথা দিয়েছিলাম ওকে নিয়ে যাব, কিন্তু পারিনি শাহিনী। আমি আমার বন্ধুকে বাঁচাতে পারলাম না। শাহিনী, জয়ের বাবা, ভেঙে পড়ো না এখন। মিরাজের ব্যাপারে সব তদন্ত করে বের করতে হবে। সজীব, আমি জিহাদকে ছাড়ব না, খুন করে ফেলবো আমি ওকে। শাহিনী, শান্ত হও। তপসী আমাদের সবথেকে বড় প্রমাণ যে জিহাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে। সজীব, তপসী তাহলে তোমার কথাতেই আমায় কল করেছিল আর বলেছিল রাজশাহী আসার জন্য? শাহিনী, হ্যাঁ। সজীব, কিন্তু তোমরা আমার নাম্বার কোথায় পেলে? শাহিনী, তপসী জিহাদের সব খবর জানে। তোমার নাম্বার পাওয়া তো মামুলি ব্যাপার। শাহিনীর ফোনটা বাজছে অনেকক্ষণ হলো। শাহিনী কেবল খেয়াল করে ফোনটা রিসিভ করে। ওপার থেকে কাপা গলায়। ওপার থেকে, হ্যালো আন্টি, আমি রুহির বান্ধবী দিশা। শাহিনী, হ্যাঁ মা, বলো। তোমাদের অনুষ্ঠান কি শেষ? দিশা কাপা স্বরে, আসলে আন্টি। শাহিনী, বলো কি হয়েছে? রুহি কি কোনো ঝামেলা করেছে কারো সাথে? দিশা, না আন্টি, মানে রুহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ থেকে কল করছি, ধরছেও না। শাহিনী, কি উল্টো পাল্টা কথা বলছো? কথা শেষ না হতেই লাইনটা কেটে যায়। সজীব, কি হয়েছে? শাহিনী, রুহিকে পাওয়া যাচ্ছে না। সজীব, রুহি? সজীব রহমান হঠাৎ নামটা শুনে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। শাহিনী, তুমি কি আবার অন্য কাউকে?
শাহিনী জয়ের বাবা, বাজে বোকা না তো। রুহি আমাদের মিরাজের মেয়ে মীরা। সজীব রহমান একটা দীর্ঘশ্বাস ফেলেন। ওহো, সেটা বলো। সজীব, তাহলে আমরা কেউ কাউকে হারাইনি শাহিনী। শাহিনী রুহিকে খুঁজতে হবে। আজ সকালে জিহাদ রুহিকে তাড়াতাড়ি কলেজে যেতে বলেছিল, কোনোভাবে জিহাদ রুহিকে কিছু করেনি তো। সজীব, মীরা কি জিহাদের কলেজেই পড়ে? শাহিনী, হ্যাঁ। সজীব, তাহলে রাজ ওখানে আছে, ওকে কল করছি, দাঁড়াও। রিং হচ্ছে। রাজ ফোনটাকে হাতেই রেখেছিল বুদ্ধি করে, ও তো কল করতে পারবে না, কিন্তু ফোন ভাইব্রেশন করা। কল আসলে ও বুঝতে পারবে। রাজ অনেক সাবধানতার সাথে ফোনটা রিসিভ করে হাতেই ধরে থাকল। সজীব, হ্যালো রাজ। কিছু শুনতে পাচ্ছে না। অনেকক্ষণ হ্যালো হ্যালো করে কেটে দিতে যাবে, তখনই ফোনের ওপাশ থেকে আওয়াজ আসলো, তপসীকে ছাড়ব না আমি, জিহাদ খানের গলা। রাজ বুদ্ধি করে জোরে জোরে বলতে লাগল, তাহলে তপসীকে ডাকুন আপনার বাড়ির পিছনের গোডাউনে। কথাটা সজীব রহমান শুনেই বুঝতে পারল রাজ মীরা দুজনেই বিপদে আছে। সজীব রহমান রওনা হলো শাহিনীকে নিয়ে। শাহিনী আর সজীব জিহাদের গোডাউনের ভিতরে গেল। সজীব গিয়েই জিহাদের কোলার ধরে বলল, তুই মিরাজকে মেরে ফেলেছিস, তুই। তোকে আমি ছাড়ব না জিহাদ। দুই বন্ধুর ধস্তাধস্তিতে জিহাদ মুখ ফসকে বলে ফেলল, মিরাজ মরেনি। সবাই চুপ। দুই বন্ধুর কথোপকথন দেখছে ছাবি। সজীব হাসছে। সজীবের মুখে মুচকি হাসি। সজীব, আমি জানতাম আমার প্রাণের বন্ধু মরেনি। জিহাদ, মিরাজ একাই তোর প্রাণের বন্ধু, আমাকে তো তোরা সেদিনই দূরে করে দিয়েছিলি, যেদিন আমি চাকরি পেয়ে রাজশাহী চলে আসি। সজীব, তুই ভুল জিহাদ, তোর থেকে দূরে আমরা সেদিন চলে গেছি, যেদিন থেকে তোর বন্ধু ভালো লাগা কেটে গিয়ে টাকা ভালো লাগা শুরু করলো। কিন্তু তুই মিরাজকে এত বড় অপরাধী বানিয়ে কেন জেলে পাঠালি? রুহি, বাবা তাহলে নির্দোষ ছিল? জিহাদ, হ্যাঁ হ্যাঁ, মিরাজ নির্দোষ ছিল, কিন্তু ও আমার ভাইয়ের সব অপকর্ম ধরে ফেলে। জুয়েলের বাইরের দেশের সাথে মেয়ে পাচার আর ড্রাগসের কিছু ব্যবসা ছিল। একদিন মিরাজ এগুলা বুঝতে পেরে আমায় জানায়। আমি মিরাজকে বলি যে আমি ওকে নিষেধ করে দিব, তুই আইনিভাবে কোনো উদ্যোগ নিস না। মিরাজ আমার কথা শুনে তারপর আর জুয়েলকে কিছু বলে না। আমি জুয়েলের সাথে রাগারাগি করি, কিন্তু জুয়েল আমায় ওর ব্যবসায় সবকিছু ডিটেলসে বুঝায়, এত এত টাকার ব্যাপার যে আমি নিজেই জুয়েলকে আর নিষেধ করতে পারি না। আমি ঠান্ডা মাথায় মিরাজকে পুরাটা খুলে বলি, মিরাজকে বুঝাই, মিরাজকে এটাও বলি যে তোকে আর সজীবকে কিছু দিব আমরা, তাও কোনো ঝামেলা করিস না তুই। কিন্তু মিরাজ আমার কথাগুলো গায়েই লাগায় না। কিছুদিন পর 100 কোটি টাকার একটা লেনদেনে জুয়েল আবার ধরা পড়ে মিরাজের কাছে। ওখানে মিরাজ একটা বোকামো করে। সেটা হচ্ছে, ও জুয়েলকে থানায় না নিয়ে গিয়ে আমায় কল করে। মিরাজ আর তুই দুজনেই খুব সহজ সরল সজীব, কিন্তু আমি এটার সুযোগ নিই আর মিরাজের বিরুদ্ধে একটা ফাঁদ পাতি। মিরাজকে বলি, জুয়েলকে আটকায় রাখো, কোথাও যাইতে দিস না। মিরাজের সাথে এমন ভান করি যাতে মিরাজ বুঝতে না পারে যে আমিও জুয়েলের সাথে হাত মিলিয়েছি। তপসীকে আমি সাথে করেই নিয়ে যাই বগুড়া। তপসীর সাথে আমার রাজশাহী পরিচয়। মিরাজকে ফাঁসানোর জন্য তপসী ছিল আমার মূল হাতিয়ার। তপসী আমার কথা মতো মিরাজকে পুরোপুরিভাবে ফাঁসিয়ে দিল। রাতারাতি মিরাজকে পুলিশ ধরে নিয়ে গেল নারী অপহরণ মামলায়। এত কিছুর পরেও 100 কোটি টাকার লেনদেনটা আর হয় না আমাদের। ওটা লেনদেন না হওয়ায় জুয়েল যাদের সাথে কাজ করত তারা আর জুয়েলকে কাজে নেয় না। জুয়েল কিছুদিনের মধ্যে পুরোপুরি দেউলিয়া হয়ে যায়। এই 100 কোটি টাকাতে আমারও কিছু ইনভেস্ট ছিল। এই 100 কোটি টাকা নিয়ে আমারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু মিরাজ সব শেষ করে দিল। তাই আমি মিরাজকে জেল থেকে পালানোর বুদ্ধি দিই। এখানে মিরাজ আবারও একটা বোকামো করে আমার বুদ্ধিতে পালাতে গিয়ে। আবারও জিহাদ অট্টহাসি শুরু করে, হা 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 হা। সেদিন ও পালানোর পর একটা সাজানো অ্যাক্সিডেন্ট হবে, আর সবাই জানবে ও মারা গেছে। এই আইডিয়াটা মিরাজ জানত।
আমি ওকে বলেছিলাম যে তুই মরে গেছিস জানলে কেউ আর কিছু করতে পারবে না। মিরাজ আমাকে বিশ্বাস করে আর আমার কথা মতো সব করে। আমার আইডিয়াতে সব কিছুই হয়, অ্যাক্সিডেন্টও হয়। কিন্তু তারপর থেকে যে মিরাজ আমার কারাগারে বন্দী হবে এটা মিরাজের জানা ছিল না। জিহাদের অট্টহাসি। রুহি, তাহলে আমার বাবার কোনো দোষ ছিল না? 12টা বছর আমি বাবাকে ভুল বুঝে আসছি। রুহি চিৎকার করে বলতে লাগলো, আমার বাবাকে কোথায় রেখেছেন বলুন। রুহি মা বলে ডাক দেয়। শাহিনী এতক্ষণেও খেয়াল করেনি রাজ আর রুহিকে আটকায় রাখা হয়েছে। রাজের চোখের কোণে পানি টলমল করছে। কিছুক্ষণ চুপ থেকে রাজ কান্না গলায় ডাক দেয়, মা। শাহিনী, রুহি আর রাজের হাতের দড়িগুলো খুলে দেয়। দড়ি খোলা মাত্রই রাজ ওর মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাদের সন্তান হওয়ার যোগ্যই না। শাহিনী, কিন্তু কেন বাবা, তুই কি করেছিস? তোকে ক্ষমা করব আমি, বল। রাজ কাঁদতে কাঁদতে ওর মায়ের পায়ে পড়ে বলতে লাগে, আমি বাবা অনেক কষ্ট দিয়েছি মা, ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও। সজীব রহমান আর শাহিনী রাজ তুলে বুকে জড়িয়ে নেয়। তিনজনকে জড়িয়ে ধরে কাঁদছে। কিছুক্ষণ পর, শাহিনী, কিসের ভুল? রাজ, আমি ভাবতাম বাবার ভুল গাড়ি চালানোর কারণেই আমি তোমাকে আর মীরাকে হারিয়েছি। সজীব, ওসব কথা বাদ দে এখন বাবা। রুহি, সজীব আঙ্কেল, আপনি তো আমার বাবার সবথেকে কাছের বন্ধু ছিলেন। আপনিও তো সেদিন আমার বাবাকে ভুল বুঝে আমাদের নিয়ে চলে গেছিলেন। আপনি কেন সেদিন আমার বাবার পাশে ছিলেন না সজীব আঙ্কেল, কেন ছিলেন না? রুহি কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, আপনারা সবাই জন্য আমি এত পিতৃহারা। ফিরিয়ে দিন আমার বাবাকে, ফিরিয়ে দিন। সজীব রহমান মীরাকে মাটি থেকে তুলে বলে, মীরা মা, আমি তোর বাবাকে ভুল বুঝিনি। আজ ও আমার কলিজার বন্ধু, সেদিন ও আমার কলিজার বন্ধু ছিল। রুহি, তাহলে কেন সেদিন জিহাদ আঙ্কেলে পাতানো ফাঁদ থেকে আমার বাবাকে আপনি বাঁচাতে পারেননি? সজীব, আমি সব দিক দিয়েই চেষ্টা করেছি মা। মিরাজকে ধরে নিয়ে গেছে এই খবর পাওয়ার পর আমার কাছে আরেকটা কল আসে। কলের ওপাশ থেকে বলা হয় বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে তাড়াতাড়ি শহর ছাড়তে। আজ রাতের মধ্যে শহর ছাড়লে কাল পরশুর মধ্যে মিরাজকে ওরা ছেড়ে দেওয়ার কথা বলে। আমি তখন কি করব বুঝতে না পেরে থানায় যাই মিরাজের সাথে দেখা করতে। আমরা দুই বন্ধু ছিলাম, এক আত্মা দুই প্রাণ। মিরাজের সামনে দাঁড়িয়ে আমি নিজেকে সামলাতে পারি না। ওর হাতটা শক্ত করে ধরে বলি, আমি থাকতে তোর কিছু হতে দিব না। ওকে শহর ছাড়ার ব্যাপারটা বলি, আর বলি যে শাহিনী, জয় আর মীরাকে ঢাকায় আমাদের নতুন বাড়িতে রেখে আমি কালই চলে আসব। আমরা রাতারাতি রওনা হই। শাহিনী, পরেরটা আমি বলছি। গাড়ি জয়ের বাবাই চালাচ্ছিল, পাশে বসেছিল রাজ। পিছনে আমি আর মীরা ছিলাম। জয়ের বাবা আর মিরাজ ভাইয়ের এত ভালো সম্পর্ক ছিল যে বলে বোঝানো যাবে না। মিরাজ ভাইয়ের এই অবস্থায় জয়ের বাবা ঠিকমতো গাড়ি চালাতে পারছিল না। এত টেনশনে গাড়িটা সাবধানেই চালাচ্ছিল, কিন্তু হঠাৎই সামনে একটা ট্রাক চলে আসে। আমরা ব্রিজের উপর ছিলাম, ঠিক তখনই গাড়ি ঘোরাতেই গাড়ি ব্রিজ থেকে পড়ে যায়। জয়ের বাবা আর জয় জাহাজের উপর পড়লেও আমি আর রুহি পাড়ে ভেসে যাই। তখনই আমরা চারজন আলাদা হয়ে যাই। সজীব, আমি পরের দিন শাহিনী আর মীরাকে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু খুঁজে পাই না। যমুনার চর থেকে খবর আসে ওরা দুইটা লাশ পেয়েছিল, কিন্তু ভাসিয়ে দিয়েছে। নিজের মনকে শক্ত করে রাজকে নিয়ে আবার বগুড়া রওনা হলাম। বগুড়া গিয়ে শুনি মিরাজ নাকি জেল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু ও রাজশাহী গেছে। জিহাদকে বলি খোঁজ নিতে। জিহাদ নাকি অনেক খুঁজেও পায়নি। সেই রাতে আমি আমার সবটা হারাই। আমার ভাইয়ের মতো বন্ধু, আমার বউ, আমার ছেলের আমার প্রতি বিশ্বাস আর আমার বন্ধুর আমানতর মেয়ে মীরা।
সজীব আবার জিহাদের উপর হামলা করে। মিরাজ কোথায় বল জিহাদ, আমি তোকে খুন করে ফেলবো মিরাজকে না পেলে। সবাই সজীবকে শান্ত করে। জিহাদ সবশেষে সবাইকে মিরাজের কাছে নিয়ে যায়। সেই গোডাউনের একটা শুনশান রুমে নিজের পরিবারের সাথে দেখা করার জন্য এখনো নিঃশ্বাস নিচ্ছে মিরাজ। কত নির্মমভাবে ফেলে রেখেছে। পুরো ঘর কালো অন্ধকারে ঢাকা, চারপাশে সব নিশ্চুপ। ঠিকমতো খেতেও দেয় না। 5 বছর ধরে বন্দি সে এখানে। রাস্তার পাগলের থেকে খারাপ অবস্থা নামি দামি ব্যারিস্টার মিরাজের। মীরা এক দৌড়ে গিয়ে মিরাজের গায়ে পড়ে কাঁদতে থাকে। বাবা উঠো বাবা, বাবা তোমার রাজরানী এসেছে, বাবা উঠো। কোনো সারা শব্দ নেই, শুধু কাঁপছে মিরাজ। না খেতে খেতে শরীরে উঠে বসারও শক্তি নেই। বন্ধু হয়ে বন্ধুর এত নির্মম অবস্থা কিভাবে লড়তে পেরেছে জিহাদ খান। মিরাজের এই অবস্থা দেখে সবাই চুপ। সজীব দৌড়ে গিয়ে মিরাজকে তুলল। মিরাজ কাউকে না দেখে শুধু বলতে লাগলো আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি কারো কোনো ক্ষতি করব না, আমি আনার মেয়ের কাছে যাব, আমায় ছেড়ে দাও প্লিজ। সজীব মিরাজকে জোরে ঝাঁকুনি দিয়ে ডাক দেয়, মিরাজ বন্ধু আমার। সবার চোখে পানি, চারপাশ নিস্তব্ধ। সজীব মিরাজকে বন্ধু ডাকার পর মিরাজ সজীবের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। সজীবও মিরাজকে দেখছে। কি অবস্থা করে রেখেছে ওই শয়তান জিহাদটা মিরাজের। হঠাৎই মিরাজ চিৎকার করে সজীব বলে সজীবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর সজীবকে মারতে মারতে বলে, তুই আমায় নিয়ে যেতে চেয়েছিলি, তুই আমায় নিয়ে যাসনি, তুই আমায় নিয়ে যাসনি। সজীবের মুখে কোনো আওয়াজ নেই। সে তার বন্ধুকে কি জবাব দেবে, কি বলবে সে। দুই বন্ধু জড়িয়ে ধরে কাঁদছে, সব নিশ্চুপ। ওদের কান্না দেখে সবার চোখে পানি। কি নির্মম ভালোবাসা দুই বন্ধুর। হঠাৎ পুলিশ নিয়ে হাজির হলো তপসী। ধরে নিয়ে যাওয়া হলো জিহাদকে। 12 বছর পর সবাই আবার এক হলো। নরপশুর অত্যাচার থেকে মুক্তি পেল মিরাজ। সজীব রহমান আর শাহিনী বেগম খুঁজে পেল হারিয়ে যাওয়া পরিবারকে। রুহি আর রাজ খুঁজে পেল হারিয়ে যাওয়া বাবা মাকে। এক হলো মীরা আর জয়। সবশেষে দুই বন্ধুর ভালোবাসায় পরিপূর্ণ হলো এই গল্প। হাজারো বন্ধুত্ব বেঁচে থাকুক এভাবে। হাজারো বছর পরেও তাদের বিশ্বাস থাকুক অটুট। তাদের দেওয়া ওয়াদাগুলো এভাবেই পূর্ণতা পাক। অবশেষে শেষ হলো চিরকুট। সমাপ্ত।